হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আজকে আমরা শিখতে চলে এসেছি রোলস থিওরেম। রোলস থিওরেম হচ্ছে মিন ভ্যালু থিওরেমের একটা চ্যাপ্টার, একটা টপিক। তো এই মিন ভ্যালু থিওরেম হচ্ছে যে বিটেক বা বির প্রতিটা ব্রাঞ্চে এ টু জেড যত ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের ফার্স্ট ইয়ারের একটা কমন চ্যাপ্টার, সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম। এবং সেই মিন ভ্যালু থিওরেমের একটা টপিক হচ্ছে যে রোলস থিওরেম। এরকম আরো আছে ল্যাগ্রাঞ্জেস থিওরেম, কচিস থিওরেম, এটসেট্রা। তো এটা তুমি বিটেক বা বির যে ব্রাঞ্চেই পড়ো না কেন, প্রত্যেকটা ব্রাঞ্চেই এটা হচ্ছে খুব একটা কমন টপিক। ইভেন বিসিএ তেও এটা খুবই কমন এবং বিএসসি তেও কমন। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে যে রোলস থিওরেম। তো রোলস থিওরেম কি আমি এখানে লিখে রেখেছি, কিন্তু তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। তো প্রথমেই আমরা জেনে নেব যে হোয়াট ইজ এ ফাংশন। তো তোমাদেরকে যদি বলা হয় হোয়াট ইজ এ ফাংশন, একটা ফাংশন কি, ফাংশন জিনিসটা কি, তো প্রথমে ফাংশনকে আমরা দেখিনি কিভাবে ডিনোট করে। তো ফাংশন ফাংশনকে আমরা ডিনোট করি সাধারণত এফ অফ এক্স ইকুয়াল টু x square plus 2x plus 1, or you can say that e to the power x, or you can say that log e base x plus 2x plus 1। এরকম ভাবে তোমরা ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারো। এবার আমরা জানবো অ্যাকচুয়ালি ফাংশনটা কি। দেখো, আমি যদি ডেফিনেশন বলি তাহলে এটা হবে যে ফাংশন ইজ আ কানেকশন বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট, অ্যান্ড এভরি ইনপুট হ্যাজ এ এক্স্যাক্টলি ওয়ান আউটপুট। অর্থাৎ ফাংশন এমন একটা রুল বা ওয়ান টাইপ অফ ইকুয়েশন যেখানে যেটা কানেক্ট করছে বা যেটা একটা রিলেশনশিপ এস্টাবলিশ করছে বিটুইন কাদের মধ্যে না, ইনপুট এবং আউটপুটদের মধ্যে, এবং যেখানে প্রতিটা ইনপুটের জন্য একটা করে আলাদা আউটপুট আমরা পাবো। তার মানে মনে করো একটা ফাংশন হচ্ছে যে একটা রুল বা একটা কানেকশন বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট, যেখানে আমরা যদি একটা ইনপুট পুট করি তাহলে সেখান থেকে আমরা সেই একটা মাত্র ইনপুটের জন্য একটাই আউটপুট পাবো। বুঝতে পেরেছো? তাহলে প্রথম ইকুয়েশনটা আমরা যদি প্রথম ফাংশনটাকে ধরি, যখন ইনপুট আমরা কি দেবো, ইনপুট যদি এক্স ইকুয়াল টু 2 দিই তাহলে এফ অফ 2 ইকুয়াল টু 2 টু 4 প্লাস 2 টু 4 প্লাস 1, 4 4 8 প্লাস 1 9, একটা পেলাম। আমি যদি এখানে ইনপুট যদি 1 হয় তাহলে কত হবে, 1 প্লাস 2 প্লাস 1, তার মানে 4। তাহলে দেখো, যখন ইনপুট এক্স ইকুয়াল টু 2 একটা ইনপুট দিচ্ছি, তার জন্য আমরা কি পাচ্ছি, একটাই আউটপুট পাচ্ছি, সেটা হচ্ছে 9। আবার আমরা যখন ইনপুট 1 দিচ্ছি তখন কি পাচ্ছি, তখন পাচ্ছি 4। একটা ইনপুটের জন্য এক্স্যাক্টলি ওয়ান আউটপুট উই ক্যান গেট, তাই তো? এবং এটা কি করছে, ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা রিলেশনশিপ বা একটা কানেকশন বিল্ড করছে। ব্যাস, এটা হচ্ছে যে ফাংশনের মেন কনসেপ্ট। আমরা খুব ডিটেলসে যাবো না, রোলস থিওরেমের জন্য যতটুকু দরকার আমরা ঠিক সেই বেসিকটা দেখবো। তাহলে ফাংশন হয়ে গেল। এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ওপেন ইন্টারভ্যাল অ্যান্ড ক্লোজ ইন্টারভ্যাল, রাইট? তাহলে আমরা চলো ফার্স্টে দেখে নিই ক্লোজ ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যাল। তো ক্লোজ ইন্টারভ্যাল জিনিসটা কি আমরা খুব সুন্দরভাবে একটা এক্সাম্পল থ্রু বুঝে নেবো। তার আগে আমরা দেখে নিই ক্লোজ ইন্টারভ্যালকে রিপ্রেজেন্ট করে উইদিন থার্ড ব্র্যাকেট এবং একটা রেঞ্জ দেওয়া থাকে এ টু বি, রাইট? এবার মনে করো তোমাকে বললো যে আবার, হ্যাঁ চলো এটাকে লিখি। আবার এটাকে অনেক সময় রিপ্রেজেন্ট করে এইভাবে, মনে করো এক্স লেস দেন ইকুয়াল টু এ, গ্রেটার দেন ইকুয়াল টু এ, লেস দেন ইকুয়াল টু বি, এইভাবেও ডিনোট করে। তো আমরা 2 5 ক্লোজ ইন্টারভ্যাল 2 5, এটা বলতে কি বোঝায়, ক্লোজ ইন্টারভ্যাল কি? তো দেখো একদম সিম্পল কনসেপ্ট। ক্লোজ ইন্টারভ্যাল হচ্ছে যে মনে করো তুমি একটা গাড়িতে বসে আছো, সেই গাড়ির ক্যাপাসিটি হচ্ছে যে 3, ম্যাক্সিমাম 3 জন পর্যন্ত সেই গাড়িতে বসতে পারবে। সেই গাড়ির দরজাগুলো যদি ভেতর থেকে লক থাকে এবং ক্লোজড থাকে, মানে বন্ধ থাকে এবং সেগুলো লক থাকে, তোমরা যদি 3 জনের জায়গায় 5জনও বসো, নিজেদের মধ্যে একটা প্রেশার তোমরা ফিল করবে, একটা ডিসপারশন হবে। কিন্তু কখনোই গাড়ির ডান দিকের দরজার পাশে এবং বাঁ দিকের দরজার পাশে যারা বসে আছে তারা কখনোই গাড়ি থেকে ছিটকে যাবে না, ছিটকে বেরিয়ে যাচ্ছে না। মানে গাড়ির দরজা যদি বন্ধ বন্ধ থাকে তাহলে তোমরা যতজনই বসো নিজেদের মধ্যে হয়তো একটু কষ্ট হবে, প্রেশার ফিল করবে, ডিসপারশন হবে, কিন্তু কেউ কখনোই এই গাড়ির দরজা যেহেতু বন্ধ থাকছে গাড়ি থেকে ছিটকে বেরিয়ে যাবে না। ঠিক সেরকমেরই ক্লোজ ইন্টারভ্যাল মনে করো এটা একটা গাড়ি, ঠিক আছে? এই গাড়ির দরজাগুলো বন্ধ আছে, দরজা বন্ধ আছে, এবং সেখানে মনে করো ক্যাপাসিটি হচ্ছে 2, কিন্তু 2 আর 5-এর মধ্যে কি কি আছে, 3 আর 4। মনে করো 3 আর 4 এসে সেখানে বসে পড়লো, দরজা বন্ধ আছে এবং লক আছে। তাহলে কি হবে,
2 আর 5 মানে গেটের পাশে বসে আছে 2 এবং ওইদিকে গেটের পাশে আছে 5, ওরা কি কখনো গেট মানে গাড়ি থেকে বেরিয়ে যেতে পারবে? পারবে না। নিজেদের মধ্যে একটু প্রেসার ফিল করবে, একটা ফোর্স অনুভব করবে, কিন্তু কখনোই তার একটা গাড়ি থেকে ছিটকে যাবে না। তার মানে দরজার লক থাকলে এই 2 এবং 5 এর এই রেঞ্জটার মধ্যে 2 to 5 এর মধ্যে যতগুলো ইন্টিজার আছে ইনক্লুডিং 2 and 5 সবকটাই সেই গাড়িটার মধ্যে থাকছে। তাহলে ক্লোজ ইন্টারভাল 2 to 5 মানে হচ্ছে 2, 3, 4 and 5। ঠিক এরকমই এখানে মনে করো x গ্রেটার দেন ইকুয়াল টু 2 লেস দেন ইকুয়াল টু 5 দেওয়া থাকলো, এটা মানে হচ্ছে ক্লোজ ইন্টারভাল। তাহলে এখানে কি বোঝাচ্ছে? x 2 এর সঙ্গে সমান এবং 2 এর থেকে বড় এবং 5 এর সঙ্গে সমান এবং 5 এর থেকে ছোট। তার মানে রেঞ্জ হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত ইনক্লুডিং 2 and 5। তার মানে হচ্ছে 2, 3, 4 and 5। এটা হচ্ছে যে ক্লোজ ইন্টারভাল। ক্লোজ ইন্টারভাল মানে গাড়ির দরজা, doors are closed and locked, that's why no end points will go out। কোনো রকম এই দুটোকে বলা হয় এন্ড পয়েন্টস। তো এন্ড পয়েন্টস গুলো কখনোই দরজা ভেদ করে মিনস দরজা যদি বন্ধ থাকে তারা কখনোই গাড়ি থেকে বেরিয়ে যেতে পারবে না। তার মানে যতগুলো ইন্টিজার আছে সেই রেঞ্জের মধ্যে সবকটাই এক্সিকিউট হবে, সবকটাই আমি লিখতে পারবো মানে সেই রেঞ্জটার মধ্যে। এটা হলো হচ্ছে যে ক্লোজ ইন্টারভাল। এবার আমরা দেখবো হচ্ছে যে ওপেন ইন্টারভাল। তো দেখো ওপেন ইন্টারভ্যালের কনসেপ্টটা একদম ঠিক হচ্ছে ক্লোজ ইন্টারভ্যালের উল্টো উল্টো। তো প্রথমে ওপেন ইন্টারভ্যালকে কিভাবে ডিনোট করা হয়? ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে, ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে a and b, এন্ড যদি আমি এই রিপ্রেজেন্টেশন দেখি তাহলে হবে গ্রেটার দেন a and লেস দেন b। ঠিক আছে, এবার তোমাকে দিল ক্লোজ ইন্টারভ্যাল 2 to 5, সরি ওপেন ইন্টারভ্যাল। দেখো ওপেন ইন্টারভ্যাল মিনস গাড়ির দরজাটা এই মুহূর্তে খোলা, লক নেই অ্যান্ড ক্লোজ নেই, ক্লোজ অ্যান্ড লক নেই। তাহলে সিট ক্যাপাসিটি 3, তোমরা 5 জন এসে বসছো, তার মানে দরজার সাইডে যারা বসে আছে যখনই 3 জনের জায়গায় আরো 2 জন এসে এক্সট্রা অ্যাড হলো তখন দরজার পাশে যারা বসে আছে একটা ফোর্স ফিল করবে এবং ডিসপ্রেশনের ফলে তারা গাড়ি থেকে ছিটকে যাবে, গাড়ি থেকে পড়ে যাবে, গাড়ি থেকে বেরিয়ে গেল। ঠিক সেরকমই 2 এবং 5 আছে, ক্যাপাসিটি ধরো 2, এবং সেই জায়গায় মাঝে এসে 3 আর 4 যখন চলে আসবে, দরজা খোলা আছে, তাহলে 2 আর 5 ছিটকে বেরিয়ে যাবে। তার মানে এখন কে থাকবে? 3 আর 4। তাহলে ওপেন ইন্টারভ্যাল 2 to 5 মিনস হচ্ছে 3 and 4। আবার এটা যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি 2 and 5, এটার মানে কি? x হচ্ছে 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় কিন্তু অ্যাকচুয়াল 2 কিন্তু নয়, 2 এর থেকে বড় কিন্তু অ্যাকচুয়াল 2 নয়, ইকুয়াল টু 2 নয়, মিনস 2.1, 2.19, 2.2, 2.3, 2.5, 2.5, 5555, 2.0000002 এরকম, কিন্তু নট ইকুয়াল টু, টেন্স টু 2 এবং 5 এর থেকে ছোট, মিনস ইকুয়াল টু 5 নয়, 4.9999, 4.8, 4.8999, 4.9111, 4.01, 4.1, 4.2, 4.5 ইকুয়াল 5 নয়। মিনস আমরা যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা সেখানে ওপেন ইন্টারভ্যালের মধ্যে 2 to 5 এর মধ্যে 2 এবং 5 বাদে যতগুলো রেঞ্জ আছে আমরা সবগুলো লিখতে পারি, এবং আমরা 3 এবং 4 এছাড়া তোমরা 2.1, 2.2 এগুলো লিখতে পারো। আমরা জাস্ট একটা ওভারঅল একটা ফিগার দেখছি সেই জন্য আমরা এরকম ধরলাম। ঠিক আছে, তাহলে ক্লোজ ইন্টারভাল মানে হচ্ছে যে রেঞ্জটা দেওয়া থাকবে, মনে করো 2 to 4 দেওয়া থাকলো ইনক্লুডিং 2 and 4 এবং বিটুইন দেম তাদের মাঝে যে ইন্টিজার আছে সেটাও হবে। আর ওপেন ইন্টারভাল মানে যে গাড়ির দরজা খোলা রয়েছে আরো এসে অ্যাড হলো, বসলো গাড়ির মধ্যে, তাহলে দরজার পাশে যারা বসে আছে, গেটের পাশে যারা আছে তারা গাড়ি থেকে বেরিয়ে গেল, রাইট? তার মানে যারা নতুন এসে অ্যাড হলো মানে তাদের মাঝের যে ইন্টিজার গুলো অনলি সেইগুলো থাকছে, যে রেঞ্জটা দেওয়া আছে এন্ড পয়েন্ট দুটো ওই দুটো আউট হয়ে যাচ্ছে, ব্যাস। এটা হলো আমাদের মেন কনসেপ্ট, আর এখানে নতুন করে আর কিছু জানার দরকার নেই, ব্যাস এটুকুই। এবার আমরা দেখে নেবো হচ্ছে যে রোলস থিওরেম কি বলছে। তো দেখো রোলস থিওরেম বলছে let f of x be a function defined on closed interval a and b, অর্থাৎ f of x একটা ফাংশন এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে কখন হবে? যখন হচ্ছে যে কন্টিনিউয়াস অন a and b ক্লোজ ইন্টারভ্যাল, অর্থাৎ f of x একটা ফাংশন এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে, এরপর কিছু কন্ডিশন আমাদেরকে স্যাটিসফাই করতে হবে। এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তারপর আমরা ফার্দার প্রসেসে যেতে পারবো। তো সেই কন্ডিশনটা কি? ফার্স্ট হচ্ছে এফ অফ এক্স যে ফাংশন, এই ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে মনে করো যে কোনো ফাংশন মিনসই হচ্ছে যে একটা ইকুয়েশন টাইপ, সেটাকে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন করতেই পারি। তো একটা কার্ভ আমরা পেনটাকে না উঠিয়ে এক রিদমে যদি আঁকি সেটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং আমরা মনে করো এরকম আঁকছি, পেনটাকে উঠিয়ে নিলাম, তারপর আরেকবার আঁকছি, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এটা হচ্ছে কন্টিনিউটি এবং এটা হচ্ছে ডিসকন্টিনিউটি, এই হচ্ছে কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস হতে হবে।
এবং ডিফারেন্সিয়েবল হতে হবে, অর্থাৎ ডেরিভেটিভ তার থাকতে হবে একটা ফাইনাইট রেঞ্জের মধ্যে। সেগুলো আমরা নিউমেরিক্যাল করার সময় আরো ডিটেলসে দেখবো এগুলো কিভাবে অ্যাকচুয়ালি হয়, ডিফারেন্সিয়েবল এবং এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। এবার এটা আমরা একটু দেখে নিই, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি বলতে কি বোঝাচ্ছে। তোমাদের কাছে একটা ফাংশন দেওয়া থাকবে এফ অফ এক্স ইকুয়াল টু, তার আগে বলে দিই, তার আগে একটা পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমরা খাতা মাথা যেখানে আছে সমস্ত জায়গায় নোট করে নাও। টু পলিনোমিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, সাইন এক্স কস এক্স বা সাইন থিটা কস থিটা, ভেরিয়েবল যা খুশি হতে পারে, সাইন ওয়াই, সাইন জেড, সাইন এ, সমস্ত কিছু হতে পারে। এই তিনটে জিনিস পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন কোনগুলো? পলিনোমিয়াল ফাংশন হচ্ছে যে, মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস টু, এগুলো হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন কি? ই টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স, এগুলো সাইন এক্স কস এক্স তো বুঝতেই পারছো। যদি এই তিনটে জিনিস থাকে, তোমরা একদম চোখ বন্ধ করে ফার্স্টেই এই দুটো কন্ডিশন স্যাটিসফাই লিখে দেবে। এই তিনটে ফাংশন যখনই থাকবে তারা অলওয়েজ কন্টিনিউয়াস অ্যান্ড অলওয়েজ ডিফারেন্সিয়েবল এনি কাইন্ড অফ ইন্টারভাল। তাহলে পলিনোমিয়াল, এক্সপোনেনশিয়াল এবং সাইন এক্স কস এক্স মিনস হচ্ছে অলওয়েজ দে আর কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল। এটা খুব ভালো করে মনে রেখে দাও। এরপর এবার তোমরা বলবে যে আচ্ছা এই ফাংশনগুলো যখন থাকছে আমি তখন বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল, তাহলে এগুলো বাদেও তো আরো ফাংশন থাকতে পারে, তাই না? তো সেগুলোকে আমি কি করে বুঝবো সেটা কন্টিনিউয়াস হচ্ছে নাকি সেটা ডিফারেন্সিয়েবল হচ্ছে নাকি? তো দেখো, কন্টিনিউইটি বার করা যায় এবং ডিফারেন্সিবিলিটিও বার করা যায়, কিন্তু আমরা শুধুমাত্র চেক করবো তার ডিফারেন্সিবিলিটিটা। কারণ একটা কথাই আছে, এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস বাট নট এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল। মিন যে ফাংশন ডিফারেন্সিয়েবল সেটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, কিন্তু যেগুলো কন্টিনিউয়াস সেগুলো যে সবসময় ডিফারেন্সিয়েবল হবে এমন কোনো মানে নেই। মানে হচ্ছে যে যদি সেটা ডিফারেন্সিয়েবল হয় তাহলে অবশ্যই সেটা কন্টিনিউয়াস হবে, কিন্তু সব সময় যদি সে কন্টিনিউয়াস হয় সে কিন্তু ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, রাইট? তাহলে আমরা যদি ডিফারেন্সিবিলিটিটা চেক করি, আমরা ডিফারেন্সিবিলিটি চেক করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম সেটা ডিফারেন্সিয়েবল, এবং তার কন্টিনিউইটিটা আমাদেরকে ডিফাইন করার দরকারই নেই, সে যখন ডিফারেন্সিয়েবল হচ্ছে সে অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে একটা জিনিস বার করে আমরা দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে ফেলবো। কিন্তু যখন আমরা দেখবো যে সেটা ডিফারেন্সিয়েবল হচ্ছে না, মেবি সেটা কন্টিনিউয়াস হতে পারে, কিন্তু সেটা তো ডিফারেন্সিয়েবল হচ্ছে না, তাহলে আমার এই কন্ডিশনটাই স্যাটিসফাই করছে না, তাহলে আমরা তখন লিখে দেবো কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাহলে আমরা ফার্দার প্রসেসে যেতে পারবো না, ব্যাস এইটুকু। সেহেতু আমরা সবসময় তার ডিফারেন্সিবিলিটিটা চেক করবো, যদি সে ডিফারেন্সিয়েবল হয় তাহলে সে কন্টিনিউয়াস হবে, আর যদি ডিফারেন্সিয়েবল না হয় তাহলে তো কন্ডিশনের একটা পয়েন্ট স্যাটিসফাই করছে না, তাহলে আমরা ফার্দার প্রসেসে কি দরকারই নেই। এবার ডিফারেন্সিয়েবল কিভাবে চেক করবো ডিফারেন্সিবিলিটি, সেটা খুবই ইজি ভাবে করবো আমরা, অত কন্টিনিউইটির যে ফর্ম আছে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এট দ্য পয়েন্ট জিরো, জিরো মাইনাস, এত কিছু দেখবো না, আমরা জাস্ট সিম্পল ভাবে করবো, সেগুলো নিউমেরিক্যালের সময় খুব ভালো করে আমরা করবো। আমরা আপাতত এখন ওভারভিউটা দেখছি। আচ্ছা এটা হয়ে গেল। এরপরে আছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তো এখানে দেখো, এখানে বলতে চাইছে হচ্ছে যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এটার মানেটা কি? ধরো তোমার কাছে একটা ফাংশন দেওয়া থাকবে এফ অফ এক্স ইকুয়াল টু, ধরো ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ইন্টারভাল কত? ইন্টারভাল হচ্ছে যে এ টু বি, ইন্টারভাল ধরো 2 and 5, 2 and 5, 2 and 5 means কি? ইন্টারভাল a and b 2 and 5, মানে a এর ভ্যালু হচ্ছে 2 and b এর ভ্যালু হচ্ছে 5। তাহলে f of x ইকুয়াল টু এটাতে আছে f of a, f of a, এখানে a এর ভ্যালু কত? 2, 2, তাহলে x এর জায়গায় সিম্পল 2 সাবস্টিটিউট করে দেয়, 2 to 4 plus 1 5, and f of b, f of b ডিফাইন করতে হবে। হেয়ার b কোনটা? হেয়ার b হচ্ছে যে 5, তার মানে x এর জায়গায় 5 সাবস্টিটিউট করো, 5 5 25 প্লাস 1 26। কিন্তু এক্ষেত্রে দেখো f of a and f of b means এটা সরি, এটা f of 5, f of 2 not equal to f of 5 means f of a not equal to f of b। বুঝতে পারলে? এরকম করে আমরা এটাকে স্যাটিসফাই হচ্ছে নাকি সেটা মানে সেটা বুঝতে পারবো, এরকম ভাবে হয়ে গেল। এবার যদি মনে করো এই তিনটে জিনিস স্যাটিসফাই করে গেল, এরপরে আমরা এগিয়ে যেতে পারবো। ফার্দার প্রসেসে কি বলছে, এই তিনটে যদি স্যাটিসফাই করে তাহলে দেন দেয়ার এক্সিস্ট আ পয়েন্ট, সেখানে একটা পয়েন্ট অবশ্যই এক্সিস্ট করবে, যেটা হচ্ছে যে দ্যাট ইজ সি, যেটা হচ্ছে সি, এবং সি বিলংস করছে ওপেন ইন্টারভ্যাল এ টু বি।
ওপেন ইন্টারভ্যাল এ টু বি এর মধ্যে সি নামক পয়েন্টটা এক্সিস্ট করছে such that এমন ভাবে যে এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো। এফ ড্যাশ সি মানে কি? এফ ড্যাশ সি মিনস হচ্ছে যে আমি যদি বলি তোমাদেরকে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারে যদি ডিফারেন্সিয়েট করি ডেরিভেটিভ কত হবে? 2 × x অ্যান্ড এটা কনস্ট্যান্ট সেই জন্য এটা জিরো, তার মানে হচ্ছে 2x। এবার বলছে এফ ড্যাশ সি, এখানটা দেখো খুব চেনা চেনা লাগছে, শুধু এক্স আছে এখানে, এখানে দেখো সি রয়েছে। তাহলে এফ ড্যাশ সি মানে হচ্ছে যে এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করে এক্স এর জায়গায় সি এর ভ্যালু সাবস্টিটিউট করা। তাহলে এফ ড্যাশ এক্স এর জায়গায় সি বসাবো এবং এদিকে যেখানে যেখানে এক্স ভেরিয়েবলটা থাকবে সেখানে আমরা সি বসিয়ে দেবো। 2c ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। আমরা এটাকে যদি এবার ইকুয়েশনটাকে সলভ করি তাহলে আমরা সি এর ভ্যালু পেয়ে যাব। আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে যে রোলস থিওরেমের দ্বারা একটা ফাংশন যদি দেওয়া থাকে সেই ফাংশনটা যদি ইন্টারভাল দেওয়া থাকে অর্থাৎ রেঞ্জটা দেওয়া থাকে আমরা তিনটে জিনিস লক্ষ্য করব। এই তিনটে কন্ডিশনকে লক্ষ্য করবো। তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই, কোনো একটা যদি স্যাটিসফাই না করে তাহলে আমার এত কিছু দরকার নেই, আমরা সেখানে লিখে দেবো যে স্যাটিসফাই করছে না, সেহেতু রোলস থিওরেমকে স্যাটিসফাই করছে না, ব্যাস। কিন্তু তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় তাহলে আমরা বুঝতে পারবো সেই কার্ভটা বা সেই ফাংশনটার মধ্যে এমন একটা পয়েন্ট এক্সিস্ট করছে যেটা হচ্ছে সি, এবং সেই সিটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো? সিটাকে ডিফাইন করতে পারবো এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো, মিনস যে ফাংশনটা থাকবে সেটা ডিফারেন্সিয়েট করতে হবে সেই ভেরিয়েবলের রেসপেক্টে, দেন সেই ডিফারেন্সিয়েট যে ফর্মটা পাচ্ছি সেই ফর্মে সি এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করে আমরা সি এর ভ্যালু সি থেকে এক্স যে ভেরিয়েবলগুলো থাকছে সেই ভেরিয়েবলের জায়গায় সি কে সাবস্টিটিউট করে আমরা ইকুয়েশনটাকে সলভ করে সি এর ভ্যালু ডিফাইন করতে পারবো। তাহলে মেন ফান্ডটা হচ্ছে যে সি এর ভ্যালুটা ডিফাইন করা। এবার এটাকে তুমি যদি একটা ছোট্ট লজিক হিসেবে ধরো, মনে করো এটা একটা একটা একজন কোনো ব্যক্তি একটা ক্রাইম করছে, ঠিক আছে, ক্রাইম করেছে, তোমার কাছে তিনটে ক্লু আছে, সেই তিনটে তুমি ইনভেস্টিগেট করে কিছু ক্লু পেয়েছো, সেগুলো তুমি সলভ করছো। ফার্স্ট হচ্ছে কন্টিনিউয়াস নাকি, এটা সলভ করলে হয়ে গেল, এটাও সলভ করলে ক্লু ক্লু সলভ হয়ে গেল, এটাও একটা পেলে ক্লু সলভ হয়ে গেল। তাহলে তুমি জানতে পেরে গেলে আচ্ছা এইভাবে করেছে, তার বাড়ি কোথায়, তার সমস্ত কিছু পেয়ে গেলে, কিন্তু তার নামটা জানো না, যে ক্রাইমটা করেছে সেই ক্রাইমটা কে করেছে? সি। সি হচ্ছে মেন ক্রিমিনাল, তাহলে তোমাকে সি এর নামটা জানতে হবে, সি। আচ্ছা এই সমস্ত একটা ক্রাইম হয়েছে, এফ অফ এক্স হচ্ছে একটা টোটাল ক্রাইম, একটা সিন। এই ক্রাইমের মধ্যে তুমি ক্লুগুলো তুমি ফাইন্ড করে নিয়েছো ইনভেস্টিগেট করে, এবার তোমার জানতে হবে অ্যাকচুয়াল ক্রাইমটা কে করেছে, সেটা হচ্ছে সি। তো সেই সি এর নাম জানার জন্য তোমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে তুমি সেখান থেকে সি এর নাম পেয়ে গেলে। এটা হচ্ছে মেন ব্যাপার। এবার তোমাদের মাথায় এখন একটা কোশ্চেন আসতেই পারে যে কি দরকার ছিল সিটাকে ফাইন্ড করার? ঠিক আছে আমি মানছি একটা পয়েন্ট এক্সিস্ট করছে, কিন্তু কি দরকার ছিল সিটাকে আমরা কেন ফাইন্ড করতে যাবো? সি এর মানে ইম্পর্টেন্সটা কোথায়, মানে সি এত সিগনিফিকেন্ট কেন এখানে, তাই তো? এটা আমরা বুঝবো হচ্ছে তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দ্বারা। তো চলো এবার আমরা দেখে নেবো হচ্ছে যে রোলস থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। রোলস থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের সাহায্যে আমরা জানতে পারবো হচ্ছে যে রোলস থিওরেমে যে সিটাকে আমরা বার করছি, পয়েন্ট সিটা, এটা তো ইম্পর্টেন্ট কেন, রাইট? তো চলো আমরা দেখে নিই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে আমরা ফার্স্টে করবো হচ্ছে যে একটা ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। একটা কন্টিনিউয়াস একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, সেই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস, তার মানে আমাকে পেনটাকে না উঠিয়ে একবারে আঁকতে হবে। এঁকে দিলাম, দেখো এটা একটা কন্টিনিউয়াস, ঠিক আছে। এবার ডিফারেন্সিয়েবল অন এই ওপেন ইন্টারভ্যাল, হ্যাঁ আমি ধরে নিলাম একটা ডিফারেন্সিবিলিটি আছে, ঠিক আছে। এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, আমরা মনে করো এখানে একটা পয়েন্ট নিলাম এবং এই পয়েন্টটাকে কনসিডার করলাম, একই হরিজন্টাল লাইনে দুটো পয়েন্টকে কনসিডার করলাম, ভার্টিক্যাল একটা লেন্থ ড্র করে নিলাম। এটা কি, এটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু এ অ্যান্ড এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি, অর্থাৎ এই ইন্টারভ্যালটার মধ্যে একটা কন্টিনিউয়াস কার্ভ আছে যেটাকে আমরা কনসিডার করলাম এটা, এবং এই হরিজন্টাল লাইনে দুটো পয়েন্টকে নিলাম, ঠিক আছে, তার ভার্টিক্যাল লাইন আমরা এক্স অ্যাক্সিসে ড্র করলাম, যেটা এক্স ইকুয়াল টু এ এন্ড এক্স ইকুয়াল টু বি, এটা হচ্ছে এফ অফ এ অ্যান্ড এটা হচ্ছে এফ অফ বি। এবার তোমরা লক্ষ্য করো তো দুটো একই হরিজন্টাল লাইন আছে, তাহলে ডিসটেন্সটা হাইটটা পুরো সেমই হবে, তার মানে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়ে গেল, ঠিক আছে, ভেরি গুড। এরপরে কি থাকছে? এরপরে আমাদের কাছে থাকছে হচ্ছে যে এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো, ঠিক আছে, চলো আমরা এটা লিখে নিই, এফ ড্যাশ সি
এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। এই কার্ভটার আমরা নামটাই দিই নাই, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ধরো এটা কার্ভটা। এবার আমরা দেখবো, চলো এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। আমরা এবার এটা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, ডিডিএক্স অফ ওয়াই। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে যে এক্স এর ভ্যালু যখন, এখানে আমরা পুরো স্যাটিসফাই হয়ে গেছে কন্ডিশন, তাহলে কি বলছিল, দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি। তার মানে এই ফাংশনটার উপর এমন একটা কোনো জায়গা আছে যেখানে একটা পয়েন্ট সি এক্সিস্ট করছে, মনে করো এটা হচ্ছে সি, সেই সি পয়েন্টে এক্সিস্ট করছে, মানে এক্স এর, এখানে এক্স এর ভ্যালু কত, সি, এক্স ইকুয়াল টু সি। তার মানে ওয়েন এক্স ইকুয়াল টু সি, তখন কি হচ্ছে, এফ ড্যাশ সি মিনস ডি ওয়াই ডি এক্স অ্যাট এক্স ইকুয়াল টু সি ইকুয়াল টু 0। কি বলেছে, ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। ডি ওয়াই ডি এক্স, ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই মানে আমরা কি জানি, অ্যাট দ্য পয়েন্ট সি, এই পয়েন্টে ডিডিএক্স অফ ওয়াই মানে কি, সেটা হচ্ছে তার স্লোপ। তাহলে স্লোপ অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু সি ইকুয়াল টু 0। আবার আমরা স্লোপ মানে কি জানি, স্লোপ মানে জানি আমরা ট্যান থিটা, তাহলে স্লোপ হচ্ছে যে ট্যান থিটা, ট্যান থিটা অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, ট্যান থিটা ইকুয়াল টু 0 মিনস থিটা ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? তার মানে আমরা কি বলতে বুঝতে পারছি, এখানে যে সি দিয়ে যে ট্যানজেন্টটা যাচ্ছে, যে ট্যানজেন্টটা, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল 0, মানে সেই পয়েন্টের সঙ্গে কোনো রকম অ্যাঙ্গেল করছে না, মানে এখানে সি এর মধ্যে দিয়ে যে ট্যানজেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট এরকম এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখতে পারি যে দেন there exists a point C, then there exists a point C and there exists at least one tangent and there exists at least one tangent which passes through C, which is parallel with x axis। তাহলে দেখো, আমরা এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করার পর আমরা পেলাম একটা পয়েন্ট সি, সেই সি পয়েন্ট থেকে সি এর ভ্যালু আমরা ডিফাইন করতে পারছি। কিন্তু আমরা সিটাকে নিলাম কেন, হঠাৎ সিটাকেই আমরা চুজ করলাম কেন, কারণ সি হচ্ছে এমন একটা পয়েন্ট যেটার মধ্যে দিয়ে যদি একটা ট্যানজেন্ট আমরা ড্র করি, সেটা সর্বদা অলওয়েজ এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে। অ্যাকচুয়ালি তোমরা যদি এখানে লক্ষ্য করো, এটাতে একটা কার্ভ, এই কার্ভের তো অসংখ্য ট্যানজেন্ট আছে। এটা একটা পয়েন্ট মনে করো, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট থাকবে, এটা একটা পয়েন্ট মনে করো, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট হলো, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আছে, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আছে, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আছে। কিন্তু কোনো পয়েন্টই, দেখো ট্যানজেন্টটা কিন্তু এক্স এর সঙ্গে প্যারালাল নয়, সেহেতু সি হচ্ছে যে এই হাজার যে অসংখ্য যে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টের মধ্যে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টের মধ্যে দিয়ে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে অলওয়েজ প্যারালাল হবে। তাহলে এবার তোমরা বুঝতে পারলে যে সিটাকে আমরা কেন ফাইন্ড করছি। সিটা হচ্ছে যে একটা কার্ভ বা একটা ফাংশনের ঠিক সেই পয়েন্টটা যে পয়েন্টটার থ্রু আমরা যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্টটা কি হবে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। এখানে দেখো, এইখানে এই একটা বিন্দু, এই একটা পয়েন্টই হচ্ছে সি, যেটার মধ্যে দিয়ে আমরা যদি ট্যানজেন্ট ড্র করি, সেটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মিনস এটা এক্স এর সঙ্গে প্যারালাল হচ্ছে। আমরা যদি একটু আগে যদি পয়েন্টটাকে নিতাম, দেখো এইভাবে যেত, যেটা কি এক্স এর সঙ্গে প্যারালাল হতো না, ইন্টারসেক্ট করতো একটা সার্টেন লিমিটের পর। আবার আমরা যদি ঠিক এই জায়গায় পয়েন্টটা নিতাম, এটাও দেখো হালকা একটা কিন্তু স্লোপ থেকেই যেত, স্লোপ কিন্তু কখনোই 0 হতো না। তাহলে রোলস থিওরেমের মেন যে সিগনিফিকেন্স, সেটা হচ্ছে যে এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে আমরা একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টটাকে আমরা সি হিসেবে ডিনোট করছি। সেই পয়েন্টটা কি পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে সেই কার্ভের উপর এমন একটা পয়েন্ট, হাজার অসংখ্য পয়েন্ট আছে, তার মধ্যে ঠিক সেই একটাই পয়েন্ট আছে যে একটু ইউনিক, যে একটু অন্যরকম।
মানে সেই পয়েন্টটা এমন একটা ইউনিক যে পয়েন্টের মধ্যে দিয়ে আমরা যদি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। ব্যাস এইটুকুই। তার মানে তিনটে কন্ডিশন ফুলফিল হলে এমন একটা ইউনিক পয়েন্ট এক্সিস্ট করছে যেটার মধ্যে দিয়ে একটা ট্যানজেন্ট যদি ড্র করি সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে। তার মানে তুমি ইনভেস্টিগেট করেছো, তার নাম জানতে পেরেছো, এবার তুমি তাকে জিজ্ঞেস করছো যে আচ্ছা ক্রাইমটা করার তো অনেকগুলো নির্দিষ্ট পথ ছিল, অনেক রকম ওয়ে ছিল, তুমি এই ওয়েটাকে কেন ফাইন্ড আউট করলে, তুমি এই মানে এই প্রসেসটাকে কেন চুজ করলে? তখন সেই ক্রিমিনালটা বলবে অ্যাকচুয়ালি আমি যদি এই মনে করো এই পয়েন্টটা একটা ওয়ে, এটা একটা রাস্তা, এটাকে যদি আমি চুজ করতাম তাহলে সেটা আমি এক্স এর সঙ্গে প্যারালাল হতে পারতাম না, মানে আমার যে ডেস্টিনেশনটা ছিল সেটা আমি ফুলফিল করতে পারতাম না বা সেখানে পৌঁছাতে পারতাম না। এটাকে যদি চুজ করতাম হতো না। আমি সেই জন্য সি এমন একটা পয়েন্টকে চুজ করেছে, এই জায়গাটাকে চুজ করেছে, সি পয়েন্টটাকে চুজ করেছে যেটার মধ্যে দিয়ে যদি আমি সেই ক্রাইমটা করে থাকি তাহলে আমি এক্স এর সঙ্গে প্যারালাল হতে পারবো। মানে সিটা হচ্ছে যে হাজার অসংখ্য পয়েন্টের মধ্যে একটা ইউনিক পয়েন্ট, যে পয়েন্টটার মধ্যে দিয়ে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে। লাইক এটা হচ্ছে একটা ইউনিক পয়েন্ট। মনে করো এখনকার দিনে নেহা কক্কর, টনি কক্করদের গান পছন্দ করা হাজারো ছেলে মেয়ের মধ্যে উদিত নারায়ণ, কুমার শানু এবং অভিজিতের 90s গানগুলো পছন্দ করা একটা ছেলে বা একটা মেয়ে, সেটা হচ্ছে সে হচ্ছে খুবই ইউনিক। সে সবসময় প্যারালালে যাচ্ছে এক্স এর সঙ্গে। আর এগুলো মনে করো হাজারো নেহা কক্কর, টনি কক্করদের মতো সিঙ্গারদের ফ্যান ফলোয়ার্স। ঠিক আছে, এইভাবে মনে রেখো। জাস্ট এইটুকু, আর কিছু নয়। রোলস থিওরেম জাস্ট আমাদেরকে বলছে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা যদি এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলে তোমরা জানবে সেই ফাংশনের মধ্যে একটা পয়েন্ট অবশ্যই আছে, যে পয়েন্টটার মধ্যে দিয়ে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসে প্যারালাল হবে। আদারওয়াইজ অন্য কোনো পয়েন্টের মধ্যে দিয়ে যদি তোমরা ট্যানজেন্ট ড্র করো হবে না, মানে অসম্ভব। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নেই। এটা তোমরা জাস্ট একটু ভালো করে নোট ডাউন করে নাও, একটু বুঝে নাও। এগুলো আরো কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হবে আমরা যখন কি করব, নিউমেরিক্যালস প্র্যাকটিস করব। তো নিউমেরিক্যালস যখন প্র্যাকটিস করবো তখন আমরা দেখবো অ্যাকচুয়ালি এই ডিফারেন্সিবিলিটি, কন্টিনিউইটি এগুলো কিভাবে ডিফাইন করছি, খুবই ইজি প্রসেস হবে। আর এই প্রসেসের মধ্যে একটা যদি তোমার স্যাটিসফাই না করে ফার্দার প্রসেসে যাওয়ার দরকারই নেই। জাস্ট এইটুকুই। আর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এক্সামে থাকে যে রাইট ডাউন দ্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম। তো তখন জাস্ট এইভাবে তোমরা একটু এক্সপ্লেন করে লিখে দেবে। মেন হচ্ছে স্লোপটা জিরো হয়, তার মানে ট্যানজেন্ট ইকুয়াল টু জিরো, তার মানে থিটা ইকুয়াল টু জিরো, কোনো রকম অ্যাঙ্গেল থাকছে না, মিনস হচ্ছে ট্যানজেন্টটা প্যারালাল উইথ এক্স অ্যাক্সিস হচ্ছে, জাস্ট এইটুকু। তাহলে এমন একটা পয়েন্ট সি এক্সিস্ট করছে এবং এর ফলে একটা ট্যানজেন্ট যদি আমরা সেই সি এর মধ্যে দিয়ে পাস করাই তাহলে সেটা প্যারালাল হবে এক্স এর সঙ্গে। ব্যাস এইটুকু, আর কিচ্ছু নেই। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমাদের যদি এটা খুব ভালো লেগে থাকে, খুব ভালো না লাগলেও যদিও ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি তো বার্ন করতে পারি না, আমারও ভালো লাগবে। আর এর পরের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে যে রোলস থিওরেমের কিছু নিউমেরিক্যালস, জাস্ট এইগুলোই। তারপরে আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেম আরো যেগুলো আদার্স যেগুলো আছে সেগুলোতে যাবো। তো চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।